প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা অনলাইনের স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই উপস্থিত হয়ে গেছে। আমার আসতে একটু দেরি হয়ে গেছে না, আশা করছি সবাই অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করছো ক্লাসগুলোর জন্য। বরাবরের মতো আমিও তোমাদের সাথে অংশগ্রহণ করতে এসেছি। আমি শারমিন আক্তার, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সিনিয়র টিচার। বন্ধুরা, এমনিতে একটু দেরি হয়ে গেছে, চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটিতে চলে যাই। বন্ধুরা, এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটার দিকে একটু ভালো করে খেয়াল করো। এখানে কি দেখতে পাচ্ছ? এখানে একটা ফুল আছে, দেখো এখান থেকে কি হয়েছে, বলছে ফল হয়েছে। আমি যদি একটু ঘুরিয়ে কথা বলি, দেখো এখানে একটা বীজ, বীজ থেকে ছোট একটা গাছ, ছোট একটা গাছ থেকে বড় একটা গাছ, তারপর সেখানে কি ফুটেছে বলতো? ফুল ফুটেছে। ফুল থেকে সেখানে কি হয়েছে বলতো? একটা ফল হয়েছে। আমরা আরেকটা ছবি খেয়াল করি। এই ছবিটার মধ্যে দেখো একটা গাছ ভর্তি অনেক ফুল, তাই না? এই গাছ ভর্তি অনেক ফুল, তারপর সেই ফুলের মধ্যে একটা প্রজাপতি এসে বসছে। তোমরা জানো প্রজাপতি যখন বসে তখন কি হয়। তারপর দেখো সেই ফুল থেকে কি হয়েছে বলতো? ফল হয়েছে। ফলের ভেতরে বীজ আছে, বীজ থেকে ছোট্ট একটা চারা গাছ, আবার একটি বড় গাছ। দেখো এটা হচ্ছে একটা সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র। আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি, আচ্ছা এই সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র যে প্রক্রিয়া হয়েছে, অবশ্যই বলবো এটা যৌন জনন প্রক্রিয়া। আর যদি আমি তোমাদেরকে বলি এই যৌন জনন প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার জন্য এই সম্পূর্ণ অংশের মধ্যে কোন অংশটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তোমরা খুব সহজেই বলে দিবে যে ফুল। হ্যাঁ বন্ধুরা, ফুল। তাহলে আসো আরেকটা ছবি দেখি। এখানে আমরা ফুল দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ফুল তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি বলি আচ্ছা প্রত্যেকটা ফুলের দিকে তাকাও, ফুলের প্রতিটা অংশ কি দেখতে একই রকম লাগছে? এখানে তুমি কয়টা পাপড়ি দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ? সবাই কিন্তু বলবে যে না, ফুলের এখানে বিভিন্ন অংশ দেখা যাচ্ছে, বা এখানে বিভিন্ন রকমের ফুল দেখা যাচ্ছে, এখানে কালারও ভিন্ন। অর্থাৎ তাহলে এই যে আমি বললাম সপুষ্পক উদ্ভিদের গুরুত্বপূর্ণ যৌন অঙ্গ হচ্ছে কি বলতো? ফুল। এবং এই স্লাইডের মধ্যে তোমরা দেখলে যে বিভিন্ন ধরনের ফুল, তাহলে অবশ্যই বুঝে গেছো আজকে আমাদের পড়ানোর বিষয় কি। আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে ফুলের বিভিন্ন অংশ। যারা এই ক্লাসটি স্কুলে পড়ে ফেলেছো, বাসায় রিভাইজ দিয়ে দিয়েছো, তারা আরেকবার আমার ক্লাসটির সাথে মিলিয়ে নাও এবং তোমরা যা যা জানো তা একটাবার আরেকবার যাচাই করো। কারণ পড়াশোনা যত বেশি রিভাইজের মধ্যে রাখবে, তত বেশি পড়াশোনা কি হবে বলতো? স্থায়িত্ব বাড়বে। আজকের ক্লাস থেকে আমরা কি জানবো? আজকের ক্লাস থেকে আমরা যা যা শিখবো তা হচ্ছে ফুলের বিভিন্ন অংশের নাম বলতে পারবো, ফুলের অংশগুলোর অবস্থান শনাক্ত করতে পারবো, ফুলের বিভিন্ন অংশের কাজ বর্ণনা করতে পারবো এবং পুষ্পমঞ্জুরি ব্যাখ্যা করতে পারবো। এই হচ্ছে একটা ফুল, তাই তো? এবং নিচে আমি দিয়ে দিয়েছি আদর্শ ফুল। একটু পরে আমরা বলবো যে কেন এটা আদর্শ ফুল, আবার অনেকে হয়তো জানো কেন আদর্শ ফুল। আমরা একটা ফুলের বিভিন্ন অংশ এখানে দেখতে থাকি। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা অংশ বড় হয়ে আসছে। এই অংশটার নাম কি আমরা কি বলতে পারি বলতো? এর নাম হচ্ছে কি? বৃতি। তারপর দেখো এখান থেকে একটা অংশ যখন আমি নিয়ে আসলাম, সেই অংশটার নাম তোমরা বলতে পারছো, সেটা কি বলতো? পাপড়ি। তোমাদের বইয়ে হয়তো আছে দলমণ্ডল, বাট তোমরা বলছো পাপড়ি। সেই ব্যাখ্যাটা আমরা যাব। অনেকগুলো পাপড়ি একসাথে বলা হয় দলমণ্ডল। যখন একটা মাত্র পাপড়ি তুমি আলাদা করে নিবে, তখন সেটাকে বলা হবে দলমণ্ডল থেকে একটা অংশ আলাদা করবে, তখন তাকে বলা হয় পাপড়ি। দেখো একটা বড় একটা অংশ, নিচের একটা অংশ একটু বড় হয়ে উঠেছে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি পুষ্পাক্ষ, অর্থাৎ যে অক্ষের উপরে ফুলের সম্পূর্ণ অংশগুলো ধারণ করছে। তারপর দেখো এই অংশটা এখান থেকে চলে আসলো, সেটাকে আমরা বলছি পুংদণ্ড। আর এটাকে আমরা কি বলছি বলতো? এটাকে আমরা বলছি পরাগধানী। এই পুংদণ্ড এবং পরাগধানী এই দুইটাকে একসাথে কি বলে আমরা একটু পরে জানবো। তাহলে দেখো আমরা এই ফুলের বিভিন্ন অংশগুলোর নাম জানি, তারপর আমরা এই ব্যাখ্যাতে যাবো। এই যে মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হচ্ছে গর্ভাশয়। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই গর্ভাশয় থেকে দণ্ডের মতো যে অংশটা বের হয়ে গেছে সেটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড। আর মাথায় দেখো গোলাকার একটা বৃত্তের মতো অংশ আছে, ছোট বোটার মতো অংশ আছে, তাকে আমরা বলছি গর্ভমুণ্ড। তাহলে দেখো আমি যদি অংশগুলোর কথা বলি, তাহলে কি কি অংশ আছে? বৃতি, পাপড়ি অথবা দলমণ্ডল, তারপর বলে পুষ্পাক্ষ, পুংস্তবক
এবং স্ত্রীস্তবক। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, এখানে আমি পুংদণ্ড পরাগধানী বলেছি, এখানে আমি গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড বলেছি, তাহলে কেন আমি এখানে পুংস্তবক এবং স্ত্রীস্তবক লিখেছি? এই যে আমি পুংস্তবক বলছি, এই দুইটা অংশ মিলেই হচ্ছে পুংস্তবক, আর এই তিনটা অংশ মিলে হচ্ছে স্ত্রীস্তবক, যেটা আমরা পরবর্তী আরেকটু ভালো করে জানবো। আপাতত আমরা জেনে নিলাম যে এখানে ফুলের কয়টা অংশ আমরা দেখতে পাচ্ছি, 5টা অংশ। কোনো ফুলের যদি 5টা অংশ থাকে তাহলে আমরা তাকে আদর্শ ফুল বলি অথবা সম্পূর্ণ ফুল বলি। এরকম অনেক ফুল আছে, এখানে আমি যে ফুলটা এনেছি সেটা জবা ফুল। তোমাকে বলতে পারে জবা ফুলকে কেন আদর্শ ফুল বলা হয়, অথবা এই ফুলটাকে কেন সম্পূর্ণ ফুল বলা হয়, ব্যাখ্যা করো। আশা করি এই অনুধাবন প্রশ্নটা তোমরা লিখতে পারবে। অ্যাট এ গ্ল্যান্স আমরা আরেকবার দেখে ফেলি ফুলের বিভিন্ন অংশগুলো। এই হচ্ছে একটা ফুলের লম্ব হচ্ছে, একটু আগে যা তোমাদেরকে একটা একটা অংশ আলাদা করে দেখিয়েছি, সেই অংশটারে অ্যাট এ গ্ল্যান্স আমি একটা স্লাইড নিয়ে এসেছি, যেখানে তুমি ভালো করে ধারণা পেয়ে যাবে যে আসলে অংশগুলো কি। এই ফুলের এখানে হচ্ছে থ্যালামাস, থ্যালামাস বা পুষ্পাক্ষ, ইংরেজিতে বলা হয় থ্যালামাস, আর বাংলাতে বলা হয় পুষ্পাক্ষ। তারপর দেখো বৃতি, তারপর হচ্ছে দল বা পাপড়ি, তারপর হচ্ছে পুংস্তবক, দুইটা অংশ তোমরা দেখতে পাচ্ছ, পুংদণ্ড পরাগধানী। তারপর হচ্ছে স্ত্রীস্তবক, স্ত্রীস্তবকের 3টা অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং কি বলতো, গর্ভাশয়। তাহলে একটা ফুলের কিন্তু বিভিন্ন অংশ আমরা দেখে নিলাম। দেখো আমরা যখন এই ছবিটা এনেছি, এই ছবিটার মধ্যে একই জিনিস দেখতে পাচ্ছ। এই অংশটা দেখে তোমরা বুঝতে পারছো যে কোনো একটা অংশ ফুলটাকে আবৃত করে রেখেছে। আবৃত যে করে রেখেছে তারই আরেকটা অংশ আমি এখানে দিয়েছি। যখন সামান্য একটু ফুলটা ফুটা শুরু হলো, আবৃত অংশ থেকে কিন্তু সেটা দেখা যাচ্ছে। এবং এইটা কালারটা কি যদি বলি, তোমরা অবশ্যই সবাই বলে দেবে যে এটা কালার হচ্ছে সবুজ। তাহলে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি আসলে এর নামটা কি? এর নামটা হচ্ছে কি বলতো, বৃতি। দেখো এর নাম হচ্ছে বৃতি। এখন যদি আমি বৃতির কথা বলি, দেখো এর মধ্য থেকে আমি একটা বৃতি নিয়ে আসছি। এই অংশগুলো দেখো, বৃতির একটা অংশ এসে যুক্ত হয়ে আছে, বাকি উপরের অংশগুলো আলাদা আলাদা হয়ে আছে। ঠিক আছে, এই যে আলাদা হয়ে থাকে তাকে আমরা বলি বিযুক্ত বৃতি। অর্থাৎ যদি কোনো বৃতির অংশগুলো আলাদা আলাদা হয়ে থাকে, একসাথে যুক্ত থাকে না, তাকে আমরা বলি বিযুক্ত বৃতি। এই বৃতির অংশটাকে চাইলে তুমি কিন্তু আলাদা করে নিতে পারো, চাইলে তুমি এই অংশটাকে আলাদা করতে পারো। যখন এই 5টা অংশ থেকে একটা অংশকে তুমি আলাদা করে নিবে, তখন এটাকে বলা হয় বৃত্তাংশ। তাহলে এটা হচ্ছে একটা প্রথম স্তবক। এই যে প্রথম স্তবকের কথা বলছি, সেটা ফুলটাকে আবৃত করে রাখছে। এই বৃতি আমরা একটা জানলাম, বৃতি বিযুক্ত। ঠিক আছে, এখানে দেখো, এখানের মধ্যে ফুলের মধ্যে দেখো প্রত্যেকটা বৃতি একসাথে এসে যুক্ত হয়ে আছে। যখন যুক্ত হয়ে থাকবে তখন আমরা তাকে কি বলি বলতো, তাকে আমরা বলি যুক্ত বৃতি। তাহলে বৃতি 2 রকম হতে পারে, একটা যুক্ত, একটা হচ্ছে বিযুক্ত বৃতি। আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো, এই যে আমি এই অংশটাকে বৃতি বলছি, বৃতির বাইরেও দেখো ছোট ছোট কতগুলো পাতলা পাতলা অংশ বের হয়ে আসছে, তাকে বলা হয় উপবৃতি। অর্থাৎ বৃতির বাইরেও একটা উপবৃতি থাকতে পারে। এবং তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে জবা ফুলের উপবৃতি আছে। এই অংশটি তোমরা একটু দাগিয়ে নাও, এটা এমসিকিউর জন্য আসে যে জবা ফুলে কি আছে অথবা উপবৃতি কোন ফুলে দেখা যায়, তখন তুমি আনসারে দিতে পারবে কি বলতো, জবা ফুলে। আচ্ছা, এখানে যে তুমি বৃতির অংশগুলো দেখলে, আমি বললাম বৃতি প্রথম স্তবক বা সর্ব বাইরের স্তবক, এটা ফুলকে আবৃত করে রাখে, এটা দেখতে সবুজ বর্ণে, এটা যুক্ত বিযুক্ত দুইভাবেই হতে পারে। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, আচ্ছা এই ছবিগুলো দেখে বৃতির কাজ কি হতে পারে একটু বলো তো। আমার মনে হয় তুমি আমার কথা থেকে কিছু অংশ যদি একটু পিক করে ফেলো বা একটু কিছু অংশ যদি তুমি মেমোরাইজ করো, তাহলে কিন্তু এখানে 1-2টা কাজ তুমি দিয়ে দিতে পারো। এখন তোমরা থিঙ্ক করো বৃতির কাজটা কি, সাথে আমার সাথে মিলিয়ে নাও বৃতির কাজটা কি। ফুলের অন্যান্য অংশগুলোকে বিশেষত কুড়ি অবস্থায় রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে। দেখো এখনো কিন্তু ফুলটা ফুটেনি, এখানে মাত্র ফুটেছে। কুড়ি অবস্থায় ফুলটাকে আবৃত করে রাখে এবং রোদ, বৃষ্টি, বাদল থেকে কি করে, পোকামাকড় থেকে ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে। যেহেতু আমি সবুজ বলেছি, আমরা জানি উদ্ভিদের যদি সবুজ অংশ থাকে, সেই সবুজ অংশের মধ্যে থাকে ক্লোরোফিল, আর যদি ক্লোরোফিল থাকে সে খাদ্য তৈরি করবে। তাহলে আমরা ধরে নিতে পারি যেহেতু এটা সবুজ অংশ, সেহেতু এটা কি করতে পারে বলতো, খাদ্য তৈরি করতে পারে। তাহলে এই যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো তুমি আলাদা করো, একটা ফুলের কাজ আলাদা করে ব্যাখ্যা করতে পারবে। এই 2টা ছবি থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে একটা কালারফুল ফুল আসছে, এটা কালারফুল না হলে সাদা অংশ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটার অন্যান্য অংশ দেখা যাচ্ছে না, কিন্তু এই অংশ থেকে আমরা বুঝতে পারছি এই অংশটাকে আমরা কি বলতে পারছি। অবশ্যই বুঝতে পারছো এটা হচ্ছে দলমণ্ডল। আমি আলাদা করে বলেছিলাম পাপড়ি, এই অংশটাকে যদি আমি আলাদা করে ফেলি তখন এটাকে কি বলা হবে বলো তো, পাপড়ি। দেখো এই যদি আমি দলমণ্ডলের কথা বলি, তুমি চাইলে কিন্তু এই দলমণ্ডল থেকে পাপড়িটাকে আলাদা করে ফেলতে পারবে, এই পাপড়িটাকে আলাদা করে ফেলতে পারবে।
বলো তো এখান থেকে কি করা যাবে? তুমি যখন এই বৃত্তিটাকে আলাদা করবে এবং যখন এই ফুল পাপড়িটাকে আলাদা করতে যাবে, কমপ্লিট দলমণ্ডল একসাথে হয়ে আসবে, তুমি চাইলেও পাপড়িটাকে আলাদা করতে পারবে না। এর মানিটা কি ধরে নিতে পারি? এর মানিটাও ঠিক একই রকম, যে পাপড়ি যুক্ত হতে পারে, পাপড়ি বিযুক্তও হতে পারে। যেমনটা আমরা বৃত্তি বলেছিলাম, কিছু কিছু ফুলের পাপড়ি চাইলে তুমি একটা একটা করে আলাদা করে নিতে পারো, কিছু ফুলের পাপড়িগুলো একসাথে এমনভাবে যুক্ত হয়ে থাকে তুমি চাইলেও আলাদা করতে পারো না। সেক্ষেত্রে আমরা বলতে পারি দলমণ্ডল যুক্তও হতে পারে, দলমণ্ডল বিযুক্তও হতে পারে। আরো দুইটা ছবি দেখছি। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এত সুন্দর কালার, তাই না? সুন্দর ফুল দেখলে, বাগানে ফুল দেখলে তোমরাও কিন্তু বসে থাকো না, হয় একটু টাচ করো, পরিচিত বা প্রিয়জন কেউ থাকলে সেই ফুলটা ছিঁড়ে মালা করে একটা বুকে করে কাউকে গিফট দাও, হয়তো আমি সামনে থাকলে আমাকেও দিতে। তাহলে এই কালার থাকার মানে ঠিক, অর্থাৎ আমরা আকৃষ্ট হচ্ছি। যেমন মানুষ আকৃষ্ট হয় তেমনি কিন্তু পোকামাকড়ও সেখানে কি হয় বলতো? আকৃষ্ট হয়। দেখো একটা ফুলের বাগান, কি সুন্দর প্রজাপতি, বিভিন্ন ফুল ভ্রমর সেখানে আসতেই থাকে। আসলে কি হয়? আসলে সেখানে পরাগায়ন হয়। পরাগায়ন হলে কি হবে? অবশ্যই উদ্ভিদের প্রজননে সহায়তা করবে। তাহলে আমরা এই দুটো অংশ থেকেও কিন্তু একটা পাপড়ির কাজ আনতে পারি। কি কাজ আনতে পারি? দেখো, পোকামাকড় পশু পাখিকে আকৃষ্ট করে, এটা একটা পয়েন্ট দিতে পারো। পরাগায়ন নিশ্চিত করে, যখনই পোকামাকড় এসে বসবে তার পায়ের সাথে, আমরা পরবর্তী টপিকে যেহেতু পরাগায়ন আছে সেটা আমরা বেশি করে জানবো, আপাতত আমরা জেনে নিই যে এখানে পরাগায়ন নিশ্চিত হয়। আর কি হয় বলতো? এরও রোদ বৃষ্টি। দেখো আমি যখন আগের ছবিটা তোমাদেরকে দিয়েছিলাম সেখানে দেখেছো পাপড়িটা কি করেছে? ভেতর অংশটাকে আবৃত করে রেখেছে। তার মানে দলমণ্ডলের ভেতরে উদ্ভিদের কোনো না কোনো কিছু অংশ আছে, যে অংশগুলোকেও সে কি করে বলতো? রক্ষা করে। এই দলমণ্ডল ফুলের অন্যান্য অংশগুলোকে রক্ষা করে। আমরা আরেকটা ছবি দেখি। দেখো প্রথম স্লাইডে আমি দেখিয়েছি তোমাদেরকে পুংস্তবক, প্রথম স্লাইডে দেখিয়েছি কি কি আছে। দেখো আমরা যদি একটা পুংস্তবকের কথা বলি, যে অংশটা আমি দিয়েছিলাম এই অংশটার নাম কি তোমরা বলে দিবে। এটার নাম হচ্ছে পরাগদণ্ড বা পুংদণ্ড, এটাকে বলা হয় পরাগথলি। দেখো এই পরাগথলি থেকে ছোট ছোট কত রেণু বের হয়ে আসছে, এই রেণুগুলোকে বলা হয় পরাগ রেণু। অর্থাৎ এই পরাগ ধানের অভ্যন্তরে বা ভেতরে কি থাকে বলতো? পরাগ রেণু থাকে। তোমাকে পরীক্ষায় আসতে পারে যে পরাগ রেণু কোথায় উৎপন্ন হয়, বা এমসিকিউ তো দিতে পারে, তখন তুমি বলবে কোথায় বলো তো? হয়তো বা বহুপদীর মধ্যেও দিতে পারে যে পরাগ রেণু কোথায় উৎপত্তি হয়। 1 নাম্বার দিয়ে দিল পরাগথলি, 2 নাম্বার দিয়ে দিল পুংস্তবক, 3 নাম্বার দিয়ে দিল স্ত্রীস্তবক। তুমি কিন্তু একটু চিন্তা করলে, তোমরা চিন্তা করতে থাকো কি হতে পারে, উত্তর কি হতে পারে, আমি পরবর্তীতে আবার জিজ্ঞেস করবো। তাহলে দেখো এই যে পরাগধানী, এই পরাগধানীর ভিতরে পরাগ রেণু, এই হচ্ছে একটা পুংস্তবক, এই হচ্ছে পুংস্তবক। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে পুংস্তবক, এর মধ্য থেকে পুংদণ্ড সহ পরাগরেণুটা কিভাবে আছে? একটা শাখার মধ্যে একসাথে গুচ্ছ আকারে আছে, বাট এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আলাদা আলাদা করে আছে। যদিও তোমরা যখনই ক্লাস 9-এ উঠবে এটা সম্বন্ধে আরো বেশি বেশি জানবে, আমরা একটু ধারণা দিয়ে রাখি। অর্থাৎ এটা গুচ্ছও থাকতে পারে, দ্বিগুচ্ছ থাকতে পারে, এক গুচ্ছে থাকতে পারে, ত্রিগুচ্ছে থাকতে পারে, এর বিভিন্ন নাম আছে। আমরা নামগুলো আপাতত জানার দরকার নেই, আমরা শুধু জেনে নেই যে এটা এক গুচ্ছেও থাকতে পারে, আলাদা আলাদা করেও তারা থাকতে পারে। তাহলে দেখো এর ভিতরে আমরা যখন এই পরাগধানীটার কথা বলছি, দেখো এর ভিতরে কি হচ্ছে? পরাগরেণু উৎপন্ন হচ্ছে, কতগুলো পরাগরেণু বের হয়ে আসছে। তাহলে এটা আমরা সহজে বুঝে নিচ্ছি এটা হচ্ছে একটা পুংস্তবক। যদি এই অংশগুলোকে একসাথে করো তাহলে এর কাজটা কি হতে পারে বলো তো? দেখো এখানের মধ্যে কি হতে পারে কাজটা? আরেকটা অংশ দেখো, এই যে পরাগ রেণু বের হলো, রেণু থেকে একটা অংশ, হয়তো সবাই ভাবছো এটা কি হতে পারে, আবার করোনা ভাইরাস না তো? মোটেও সেরকম কিছু না, যদিও ছবিটা থেকে অনেকে এই ধরনের প্রশ্ন করে। এটা হচ্ছে এক ধরনের পুং জনন কোষ। অর্থাৎ এই পরাগ রেণু থেকে ছোট ছোট পুং জনন কোষ তৈরি হয়, যেটা কি হয় বলো জানো? পরবর্তীতে শুক্রাণু তৈরি করে। যেহেতু আমি বলেছি ফুল একটা যৌন অঙ্গ, সেখান থেকে কি হয় বলতো? নতুন একটা গাছ তৈরি হয় বীজ থেকে। তাহলে অবশ্যই সেখানে যৌন জনন হলে শুক্রাণু ডিম্বাণু থাকতে হবে। ফার্স্ট ক্লাসে তোমাদেরকে যৌন জনন কি বুঝিয়েছিলাম। তাহলে পরাগ উৎপন্ন করে, দেখো পরাগ উৎপন্ন করছে, পুং জনন কোষ সৃষ্টি করে। এক একটা রেণু থেকে কি হবে বলতো? পুং জনন কোষ সৃষ্টি করে, এবং তারা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। তাহলে দেখো এখানের মধ্যে এসে তোমরা পেলে যে পুংস্তবক সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। বৃতি এবং আমি যখন পাপড়ির কথা বলেছি একবারও কিন্তু বলিনি সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে, ওরা পরোক্ষভাবে জনন কাজে অংশগ্রহণ করে। যারা পরোক্ষভাবে জনন কাজে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় কি বলতো? সাহায্যকারী স্তবক। আর ও যখন সরাসরি জনন কাজে অংশগ্রহণ করছে তখন আমরা তাকে বলবো কি বলতো? অত্যাবশ্যকীয় স্তবক। তোমাদের বইয়ের মধ্যে আছে, একটু কষ্ট করে দাগিয়ে নাও। দেখো এখানের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা ফুলের অংশ। আমি এই অংশগুলোকে তোমরা ডেফিনেটলি বলে দিবে যে এগুলো হচ্ছে পরাগরেণু বা পুংস্তবক। এই মাঝখানে একটা অংশ দেখা যাচ্ছে, এটা একটু অংশ, মাথার মতো অংশটা দেখা যাচ্ছে। আমরা এই অংশটাকে আরেকটু বের করে আনি। দেখো
কমপ্লিট অংশটা আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি দেখো, এই যে আমাদের গর্ভমুণ্ড, এই হচ্ছে গর্ভদণ্ড, আর এই হচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয়। যখন এই তিনটা অংশের নাম বলে ফেলেছি তোমাদের মাথায়ও নিশ্চয়ই চলে আসছে যে অংশটা কি। অবশ্যই বুঝে গেছো এটি স্ত্রী স্তবক। দেখো এখানে তুমি গর্ভপত্র দেখতে পাচ্ছ এবং এখানেও তুমি গর্ভপত্র দেখতে পাচ্ছ। এই অংশটার কথা যদি আমরা বলি, দেখো এখানে কতগুলো আছে, এখানে অনেকগুলো একসাথে আছে, এক গুচ্ছ আকারে আছে, এখানে শুধুমাত্র একটা আছে। আমরা আরেকটা ছবিতে চলে যাই। দেখো এই ছবিটাকে আরো স্পষ্ট করে দেখো। দেখো এর মধ্য থেকে আমি যখন বলবো যে গর্ভপত্রটা, এখানে অনেকগুলো গর্ভপত্র একসাথে হয়ে আছে, আর এখানে দেখো একটা মাত্র গর্ভপত্র আছে। এই বিষয়টা তোমাদের এই জন্য জানতে হবে, আমরা যখন ফল পড়াতে যাব তখন সেখানে পারবে একটি মাত্র গর্ভপত্র থেকে কোন ফল উৎপন্ন হয়, একগুচ্ছ গর্ভপত্র থেকে কোন ফল উৎপন্ন হয়। এই জন্য আমরা জেনে নিতে পারছি যে আমরা যদি বলি এই অংশটা, তাহলে এটাকে বলা হচ্ছে বিযুক্ত গর্ভপত্র, এটাকে বলা হচ্ছে যুক্ত গর্ভপত্র। অর্থাৎ আমরা যখন গর্ভদণ্ড, গর্ভাশয় এবং গর্ভমুণ্ডের কথা বলি, সেখানে যে গর্ভপত্রটা থাকে, গর্ভপত্রটা একটাও থাকতে পারে, গর্ভপত্র এক গুচ্ছ আকারেও থাকতে পারে। এখন আসো এর দেখি, এই যে গর্ভপত্র, এই গর্ভপত্র কি করছে, আসলে কাজটা কি। দেখো ফুলের একটা অংশ, এই যে ভেতরের অংশটা, এই ভেতরের অংশটার কিন্তু একটু পরিবর্তন চলে আসছে। আমরা একটু আগে দেখেছি এটা, যখন এই ছবিটার মধ্যে আসছো দেখো একটু ভেতরে ছোট্ট একটা অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ডিম্বাণু। তারপর দেখো ডিম্বাণু থেকে আস্তে 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 কিভাবে আস্তে একটা উদ্ভিদ হচ্ছে। আর এই যে পুরো অংশটা দেখছো, এই মাঝখানের অংশটাই হচ্ছে এটা। এই অংশটাকে আমরা ডিম্বাণু বলছি, এই অংশটাকে আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস বলছি। অর্থাৎ এটা পরবর্তী অবস্থাটা আমরা জানবো, তাহলে আমরা ধরে নিতে পারি যে কি তৈরি হচ্ছে। অর্থাৎ একটা স্ত্রীস্তবক কি কাজ করছে, স্ত্রীস্তবক কাজ করছে ডিম্বাণু সৃষ্টি করা। এই যে ডিম্বাণু সে সৃষ্টি করছে, জনন কাজে অংশগ্রহণ করছে, সরাসরি জনন কাজে অংশগ্রহণ করছে, বীজ সৃষ্টি করা। আমরা ফলের মধ্যে দেখো, আমি যখন ফলের কথা বলতে যাচ্ছি, আমরা একটু ব্যাকে যাই, দেখো এই ফলের মধ্যে বীজ তৈরি হচ্ছে। এই যে বীজটা তৈরি হচ্ছে, এই বীজটা কি তৈরি করছে বলতো, স্ত্রীস্তবক। তাহলে কি তৈরি করছে বলতো, বীজ সৃষ্টি করা। আর এখানে ফল তো দেখতেই পাচ্ছ, ফল সৃষ্টি করা। এবং এই ভেতরের দিকে যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস, তাকে সেখান থেকে তৈরি হচ্ছে শস্যকণা। আসলে এই পুরো অংশটা, এই যে স্ত্রীস্তবকের গর্ভাশয়ের যে পুরো অংশটা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা অংশই ফলের এক একটা অংশ তৈরি করে। এই গর্ভাশয় ফলে পরিণত হয়, ডিম্ব বীজে পরিণত হয়, এই সেকেন্ডারি নিউক্লিয়াস শস্যকণা সৃষ্টি করে। এই অংশগুলো আলাদা করে করেও তুমি কি করতে পারো বলতো, একটা স্ত্রীস্তবকের কাজ বলতে পারো। তাহলে দেখো আমরা ফুলের 5টা অংশই জেনে গেছি, তাই না? আমরা এবার একটু ধারণাতে যাই, আমার সাথে সাথে তোমরা একটু মেলাতে থাকো। বইয়ের অংশটাকে, ফুলটাকে আলাদা করো। অবশ্যই ফুল আঁকাটা শিখবে, পরীক্ষার সময় একটা ফুল আঁকা অবশ্যই আছে। এটা যেভাবে পারো তোমরা এটা হচ্ছে খুব সুন্দর করে শিখে নিবে। দেখো আমরা এখন আস্তে আস্তে মেলাতে থাকি অংশগুলোর নাম। এই যে অংশটা হচ্ছে বৃন্ত, অর্থাৎ ফুলের সম্পূর্ণ অংশটা যে বোটার মধ্যে থাকে তাকে বৃন্ত বলা হয়। কোনো ফুলের বৃন্ত থাকতে পারে, কোনো ফুলের বৃন্ত নাও থাকতে পারে। বৃন্ত থাকলে বৃন্তযুক্ত, বৃন্ত না থাকলে বৃন্তহীন। তারপর এই যে অংশটা পুষ্পাক্ষ বা থ্যালামাস, যা আমরা আগে পড়েছি, আলাদা আলাদা অংশ দেখেছি, এখন আমরা সেই অংশটা একটু মিলিয়ে নেই। এই অংশ হচ্ছে বৃতি। তাহলে দেখো একটা ফুলের এই অংশগুলো আমরা জেনে নিলাম, বৃন্ত, পুষ্পাক্ষ, বৃতি। তারপর আসো কি, আরেকটা অংশ দেখতে পাচ্ছি, এটা দেখে অবশ্যই বুঝতে পারছি এটা একটি স্ত্রীস্তবক। যদি স্ত্রীস্তবক হয় তাহলে অংশটা কি, অংশটাকে গর্ভাশয় বলছে, এটাকে গর্ভদণ্ড বলছে, এটাকে গর্ভমুণ্ড বলছে। এই গেল আমার স্ত্রীস্তবক। তাহলে এটা কি, অবশ্যই তোমরা জেনে গেছো বা বলতে পারবে এটা কি। আমি যদি বলি একটু কমেন্ট করে দাও, তোমরা ইউজুয়ালি সবাই কমেন্ট করে দিবে এবং বলবে যে এটা হচ্ছে একটা পুংস্তবক। এর 2টা অংশ আছে, পুংদণ্ড আর কি আছে বলতো, পরাগধানী। আচ্ছা বলো তো পরাগধানীর মধ্যে কি থাকে, একটু সাথে সাথে একটু আমি দেখে নেব, একটু একটু একদম শর্ট ফর্মে একটু আনসারটা করে দাও যে পরাগধানীর ভিতরে কি থাকে। আমি দেখবো কিন্তু তোমরা কে কি উত্তর দিচ্ছ। আর এই পুরো অংশটাকে আমরা কি বলছি, পাপড়ি বা দলমণ্ডল। তাহলে একটা ফুলের কিন্তু আমরা বিভিন্ন অংশ দেখে নিলাম। একটা ফুলের সম্পূর্ণ অংশ আশা করি তোমরা প্রত্যেকটার ব্যাখ্যা দিতে পারবে, এই পুরা ফুলের কাজ ব্যাখ্যা দিতে পারবে, এবং প্রত্যেকটা অংশ যদি আলাদা আলাদা করে ব্যাখ্যা চায় সেটাও তোমরা দিতে পারবে। এখন আসো সামান্য একটু অংশ নিব, হয়তো বা টাইম যাচ্ছে অনেক, একটু ওয়েট করো। এখানের মধ্যে দেখো আমরা বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছি। যদি আলাদা করে ফুলটা কেনাচ্ছি, দেখো
পুরো একটা ফুল দেখা যাচ্ছে। আমি যদি পুরোটাকে একটা দণ্ড বলি, দেখো কখনো এভাবে শুরু হচ্ছে ফুল, কখনো ওপর থেকে শুরু হচ্ছে। এই অংশগুলোর মধ্য থেকে আমরা বলতে পারি কি বলতো, এক একটা শাখার মধ্যে, ফুলের একটা শাখার মধ্যে, এটা কাক্ষিক মুকুল হতে পারে, এটা শীর্ষমুকুল হতে পারে। যদি একদম মাথার উপরে হয় সেটা হচ্ছে শীর্ষমুকুল, যদি কক্ষের মধ্যে হয় সেটাকে বলা হয় কাক্ষিক মুকুল। যে বিশেষ নিয়মে সাজানো থাকে, এই পুরো মঞ্জুরি দণ্ড সহ শাখা সহ দণ্ডটাকে বলা হয় পুষ্পমঞ্জুরি। তাহলে দেখো, কাণ্ডে শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলি একটি বিশেষ নিয়মে সাজানো থাকে, ফুল সহ এই শাখাকে বলা হয় পুষ্পমঞ্জুরি। তাহলে আমরা পুষ্পমঞ্জুরি জেনে নিলাম। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে এর মানেটা কি? কখনো কাণ্ড থেকে তৈরি হচ্ছে, কখনো কাক্ষিক মুকুল থেকে তৈরি হচ্ছে, কখনো শীর্ষমুকুল থেকে তৈরি হচ্ছে, তাহলে এর মানেটা কি? এর মানেটা কিছু না, আমরা আরেকটা স্লাইড দেখলে আমরা বুঝে যাবো। দেখো, এর মধ্যে কি হচ্ছে, একটা বয়োজ্যেষ্ঠ ফুল, অর্থাৎ যে ফুলটা একদম পরিপূর্ণ হয়ে গেছে সেই ফুলটা নিচের থেকে শুরু হচ্ছে, এরপর উপরের দিকে আস্তে একটা দণ্ড যাচ্ছে, প্রত্যেকটা শাখায় শাখায় কি হবে বলতো, ফুল হবে। এই বৃদ্ধি কিন্তু উপরের দিকে হতেই থাকবে। যে বৃদ্ধিটা উপরের দিকে হতে থাকে তাকে বলা হয় অনিয়ত পুষ্পমঞ্জুরি। আর যে বৃদ্ধিটা শেষ হয়ে গেছে, অর্থাৎ যে ফুলটা পরিপূর্ণভাবে ফুটার, সেটা অলরেডি শীর্ষমুকুলে ফুটে গেছে, এটার আর বৃদ্ধি হওয়ার কিছু নেই, সেটাকে বলা হয়, সে বৃদ্ধিটা থেমে গেছে, সেটাকে বলা হয় নিয়ত পুষ্পমঞ্জুরি। তাহলে আমরা পুষ্পমঞ্জুরি পেলাম দুই রকমের, একটা নিয়ত আর একটা হচ্ছে অনিয়ত। আমরা আরেকটা ছবি দেখে আরেকটু বোঝার ট্রাই করি কি হচ্ছে। এই হচ্ছে আমাদের মঞ্জুরি দণ্ড। এই বয়োজ্যেষ্ঠ ফুল, যে ফুলগুলো পরিপূর্ণ, সেই ফুলগুলো কি হচ্ছে বলতো, সেই কাক্ষিক মুকুল থেকে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, শীর্ষমুকুল পর্যন্ত কিন্তু ফুটতে ফুটতেই যাবে, আর কনিষ্ঠ ফুলটা সর্ব উপরে থাকে। এই ধরনের অংশকে আমরা কি বলি বলতো, অনিয়ত। আরেকটা দেখো, বয়োজ্যেষ্ঠ ফুলটা উপরে থাকে, কনিষ্ঠ ফুলগুলো শাখা প্রশাখায় থাকে এবং ফুটতেই থাকে, সেটাকে বলা হয় নিয়ত পুষ্পমঞ্জুরি। আশা করছি তোমরা পুষ্পমঞ্জুরি কাকে বলে, অথবা পুষ্পমঞ্জুরি কোনটা নিয়ত এবং কোনটা অনিয়ত পুষ্পমঞ্জুরি, সেটাও তোমরা বলতে পারবে। একটা মূল্যায়নে কিছু প্রশ্ন আসছে, নিজেরা একটু যাচাই করো এবং ছোট ছোট এক দুইটা কাজ একটু কমেন্টস বক্সে দিয়ে দিও। একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে, 2, 3, 4, 5, তোমার কাছে কি মনে হচ্ছে, জাস্ট সংখ্যাটা বসিয়ে দাও। তারপরে এই অংশটা থেকে তুমি ব্যাখ্যা করো এটা কি হতে পারে, যে কোনো একটা কাজ কমেন্ট বক্সে দাও। এই অংশটা কি তোমরা বুঝতে পারছো, এটা কি, এর কাজ কি, একটা একটা কাজ দিয়ে দাও। পুষ্পমঞ্জুরি কাকে বলে দরকার নেই, শুধুমাত্র বলে দাও পুষ্পমঞ্জুরির কয়টা অংশ বা পুষ্পমঞ্জুরি কত প্রকার, শুধু সংখ্যাটা একটু দিয়ে দাও। এই অংশ থেকে আমি তোমাদের একটা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আসছি, তোমরা ক্রিয়েটিভ কোশ্চেনটা বাসায় ট্রাই করবে। যারা ক্লাস 8-এর স্টুডেন্ট আছো, আমি তাদেরকে বলছি এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় তোমাদের জন্য। এই অধ্যায়টা আবার তোমরা ক্লাস 9-এও পাবে, এর জন্য এই অধ্যায়টা যদি এখনই ভালোভাবে পড়াশোনা করে রাখো, 9-এ গেলে তোমাদের এতটা কষ্ট পেতে হবে না। এখানে একটা প্রশ্ন দিয়ে দিয়েছি, পরাগধানী কি, পুষ্পমঞ্জুরি ব্যাখ্যা করো, উদ্দীপকে ক এবং ঘকে কেন অত্যাবশ্যকীয়, আমি অলরেডি বলেছি কোনটা অত্যাবশ্যকীয় স্তবক এবং কোনটা সাহায্যকারী স্তবক। এবং উদ্দীপকের চিত্রটি উদ্ভিদের জন্য কতটা গুরুত্ব বহন করে, কিছুই না, প্রতিটা অংশের কাজগুলো তুমি এট এ গ্ল্যান্স একটু পয়েন্ট করে করে দিয়ে দিলেও তোমার কিন্তু একটা ফুলের বিভিন্ন অংশের গুরুত্ব চলে আসবে। আশা করছি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে লক্ষ্য করেছো এবং ইম্পর্টেন্ট অংশগুলো দাগিয়ে রেখেছো এবং সেভাবে বাসায় পড়াশোনা করবে এবং প্রতিদিন একটু সময় করে লিখবে। পড়ার থেকে লেখাটা খুবই জরুরি। ফুলের ছবি আঁকা শিখবে এবং আমার পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের সাথেই থাকো। সবাইকে আমার ক্লাসে অসংখ্য ধন্যবাদ।